স্বাগতম আমাদের রাতের শেষ অতিথিতে। আমি পায়েল। আজকের গল্প এক অজানা ভয়, এক রহস্যময় নাম আর এক অদ্ভুত টান যা ক্রমে ডেকে নেয় মৃত্যুর অন্ধকারে। একটি পুরনো লাল ইটের বাড়ি, এক ছাত্রের মনে জন্ম নেওয়া প্রশ্ন, আর হঠাৎ একদিন ফিসফিস করে ওঠা একটি অজানা কণ্ঠস্বর। আমাকে খুঁজে বার করো, আমাকে বাঁচাও। আজ আমরা প্রবেশ করব সেই ভয়ঙ্কর অভিশপ্ত কাহিনীতে, যার নাম মৌমিতা ঘটকের লিখিত আয়নার ওপারে। আয়নার ওপারে হাওড়া শহরের এক পুরনো লাল ইটের বাড়ি। পায়রার ডাক ভোর হয়, আর ছাদের কার্নিশ বেয়ে নেমে আসা লতাগুল্মের আড়ালে বিকেল ফুরোয়। এই বাড়ির তৃতীয় তলার ছোট্ট একটা ঘর যেন ছিল শিবমের পৃথিবী। শিবমের মা বাবার চোখের মণি, আর বন্ধুদের চোখে সেই ছেলেটা যায় মুখে সর্বদা এক অদ্ভুত রহস্যময় হাসি। চোখের চিরন্তন ভাবনার ছায়া, যেন সে কিছু খুঁজছে বা খুঁজতে চলেছে। ঠিক কি তা সে নিজেও জানে না। কলেজ থেকে ফিরে সে প্রায় প্রতিদিনের মতো নিজের ছোট্ট ঘরের দরজা বন্ধ করে বসে পড়ে বিছানার কিনারে, হেডফোন কানে, বাবার একই গান, আমি ভয় করব না, আমি ভয় করব না। পেছনে দরজার আড়াল থেকে মায়ের কণ্ঠে ভেসে আসে, কিরে বাবু, আবার সেই এক গান? তোর খাবার দিয়ে রাখলাম, খাসনি তো? শিবম চমকে ওঠে না, বরং মৃদু হেসে বলে, এই গানটা শুনলে মনে হয় যেন কোনো অজানা সাহস এসে ভয় করে মা, ভর করে মা। মা একটু হাসে, সাহস তো ভালো, কিন্তু পেট ভরা না থাকলে সাহসও পালিয়ে যায়। তারপর নীরবতা এসে যায় শিবমের মনে। ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে ওঠে, অচেনা নম্বর। শিবম ধীরে ফোনটা তোলে। আপনি কি শিবম? মেয়ের কণ্ঠ, তবে স্বর যেন কোথাও শুনেছে সে। হ্যাঁ, আমি সে। আপনি? আমি মেঘলা, আপনার খুব প্রয়োজন। আমি খুব বিপদে আছি, আমাকে দয়া করে খুঁজে বের করুন। শিবম থমকে যায়, ঠোঁটে আধখানা শব্দ এসে জমে থাকে। আপনি আপনি নাম্বারটা পেলেন কোথা থেকে? ফোনের ওপারে দীর্ঘশ্বাস, তারপর মেয়েটি ফিসফিস করে বলে, হ্যাঁ, আমি তো জানি, আর শুধু আপনি আমাকে খুঁজে বের করতে পারবেন। শিবমের মনের মধ্যে হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বয়ে যায়। এই কণ্ঠস্বর, এই নাম, এই অদ্ভুত দাবি, হৃৎপিণ্ড যেন তাল ঠুকতে থাকে, এবং সে মনে মনে বলে, মেঘলা, কে এই মেঘলা? আর কি এমন জানে সে? শিবমের হাত কাঁপতে থাকে, ফোন কানে, কিন্তু মন যেন বেরিয়ে গেছে বাস্তবের গণ্ডি ছাড়িয়ে কোথায় যেন। কলেজের সেই পুরনো করিডরের বিকেল গড়িয়ে আসা হালকা আলোয় ছায়া পড়েছে দেওয়ালের কোনায় কোনায়। ক্লাস শেষে মাঠের ধারে বসেছে চারজন। শিবম, সোহেল, দীপ্ত আর টিটো। সোহেল হলো দলের সবচেয়ে কথাবাজ, আর হাসির ঝাঁপি কখনো ফুরোয় না। দীপ্ত হলো নীরব পর্যবেক্ষক,
কথার চেয়ে চোখে চোখে কথা বলে। আর টিটো হলো যার চোখে থাকা একটা গা ছমছমে নীরবতা, যেন সে সব জানে কিন্তু চুপ করে থাকে। আজ অবশ্য কথা শুরু হয়েছিল শিবম নিজেই। গত রাতের ফোন কলের ঘটনাটা খুলে বলতেই সোহেল ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, দেখ ভাই, স্পষ্ট কথা বলি, তুই নিশ্চিতভাবে কোনো সুন্দরী মেয়ে পড়েছিস, প্রেমে পড়েছিস। তার কথাই ভাবতে ভাবতে নিজের মনের ভেতরেই তাকে সৃষ্টি করেছিস। মেঘলা একদম সিনেমার নাম। দীপ্ত তেরে উঠে বলে, আরে সোহেল, ইয়ার কি করিস না? কদিন ধরে আমি দেখছি শিবম কেমন যেন পাল্টে গেছে। ওর চোখে একটা অদ্ভুত ভাব, মনে হয় ভেতরের কোথাও থেকে যাচ্ছে। বুঝলি, আমার মনে হয় ওর একটা চেঞ্জ দরকার, একটু ট্রিপ টিপে নিয়ে যাই, মাথা খোলা দরকার। সোহেল হেসে বলে, ট্রিপ গেলেই যদি মনে খুলে যায় তাহলে তো অনেক আগেই খুলে যেত। ঠিক তখনই একটা মিষ্টি গলা তির্যক ভঙ্গিতে, কি ব্যাপার বন্ধু মিলে কি গল্প হচ্ছে আমাকে বাদ দিয়ে? তিথি, সোহেলের গার্লফ্রেন্ড, তীক্ষ্ণ বুদ্ধি আর ঠোঁট কাটা স্বভাবের মেয়ে। সোহেল মজা করে বলে, আমাদের শিবম বাবু প্রেমে পড়েছেন, মনে হয় সেই ভাবনাতেই ফোন কল টল করতে গিয়ে গার্লফ্রেন্ডের গন্ডগোল করে ফেলেছে। তিনি চোখ শুরু করে শিবমের দিকে তাকালেন, তারপর বললেন, আচ্ছা এই ব্যাপার, তা শিবম প্রেমে পড়লে বলে না কেন? শিবম কোনো উত্তর দিল না, শুধু এক ফোঁটা হাসির রেখা ঠোঁটের কোণ। সবাই যখন মস্করা আর ঠাট্টায় মেতে উঠল, তখন একপাশে চুপচাপ বসে থাকা টিটো হঠাৎ গম্ভীর গলায় বলল, জ্যাকসন করেছি, সব ব্যাপারে মজা ভালো লাগে না। সবার কথা থেমে গেল। টিটো ধীরে চোখ তুলল। সে সব কিছু মনে হয় খেলার মতো, অনেক সময় সেটা খেলাই থাকে না, এটা অন্য কিছু হতে পারে। শিবমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল সে, তো তোর কণ্ঠে যেন অন্য মাত্রার ছায়া শুনলাম, সেটা তো খেলার কথা নয়। শিবম স্তব্ধ, কিছু করতাম। বুকের ভেতরে কোথাও যেন বরফের চুরমার শব্দ। সোহেল চুমকি হেসে বলল, আরে ভাই, ভূত প্রেতের গল্প বেশি পড়ে ফেলেছিস বুঝি? টিটো হালকা হেসে বলল, হ্যাঁ, সবাই ভূত দেখে না, কিন্তু কেউ কেউ টেরও পায়। এই কথা বলেই সে উঠে দাঁড়ালো। চারপাশে বাতাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শিবম বুঝল, এটা শুধু বন্ধুত্বের আড্ডা নয়, তার জীবন শুরু হয়েছে এমন এক খেলা যার নিয়ম সে নিজেই জানে না। ভেতরে কোথাও যেন একটা কণ্ঠস্বর আবার বলে উঠল, আমি ভয় করব না। বাড়ি ফেরার পথে গাড়ির জানলা দিয়ে দেখছিল শিবম হাওড়া ব্রিজের ধূসর ধোঁয়া ঢাকা সন্ধ্যা। জানলার কাছে তার প্রতিবিম্ব যেন আজ আর চেনা নয়। ঘরে ফিরে একটু বইপত্র নিয়ে বসার ইচ্ছা ছিল, কিন্তু অদ্ভুত এক ক্লান্তি তাকে বিছানার কোণে ফেলে রাখল। হঠাৎই তার চোখে পড়ল টেবিলের ওপর রাখা সকালের কেনা খবরের কাগজ। বড় বড় অক্ষরে লেখা, শান্তিনগরে প্রকৃতির কোনো নিখুঁত অবকাশ। নিচে ছবিতে সবুজ গাছগাছালি, পাহাড়ের নদী ধারে ছিমছাম কাঠের কটেজ। শিবম হালকা একটা নিঃশ্বাস ফেলল। যদি একটু ঘুরে আসা যেত। ঠিক তখনই ট্রিং ট্রিং ফোন বেজে উঠল। স্ক্রিনে সেই নাম, অচেনা নম্বর। হাত কাঁপতে কাঁপতে ফোন তুলল শিবম। হ্যাঁ, হ্যালো। অপু আসছে নিঃশব্দ, তারপর চাপা ফিসফিস, তুমি ঠিক আমাকে চিনতে পাবে, আমাকে বাঁচাও। শিবম যেন মুহূর্তে হিম হয়ে গেল। আবার আপনি? এবার বলুন কি চান?
কিন্তু কোনো উত্তর নেই। ফোনের ওপার থেকে শুধুই নিঃশ্বাস ফেলার শব্দ। তারপর ফোন কেটে ফেল। শিবমের বুকের মধ্যে কিছু একটা ধক করে পড়ল। সেই রাতে মা তার জন্য বানিয়েছিল প্রিয় চিলি চিকেন। খাবারের টেবিলের চারপাশে রঙিন আলো, গরমের ভাতের ধোয়া, কিন্তু খেতে বসে অন্ন যেন কাঁটার মতো গলায় আটকে গেল। মা বললেন, কি হলো বাবু, শরীর খারাপ? শিবম কেবল মাথা নাড়ল। কিছুক্ষণ পরে সে নিজের ঘরে ঢুকে ফোন করলো দীপ্তকে। দীপ্ত, শোন না, কলেজ তো শেষ, একটা জায়গায় কথা পড়লাম, আর চল বেড়াতে যাই কদিন, একটু দূরে যাই, মনে হয় মাথা ঠিক হয়ে যাবে। ওপাশ থেকে দীপ্তর চেনা কণ্ঠ, তুই ঠিক বলেছিস, তোর চেঞ্জ দরকার। কাল আমার বাড়িতে আয়, সবাই মিলে প্ল্যান করি। পরের দিন দীপ্তের বাড়ির ছাদের ওপর বিকেলে নরম আলোর সাজানো আড্ডা। সোহেল হাসতে হাসতে বলে, বাহ, আমাদের শিবমবাবু অবশেষে বেড়াতে যাওয়ার কথা বললে, মন্দ বলিসনি ভাই, চল কদিন মজা করি। তিথি চুপ করে শুনছিল, এবার সে হাততালি দিয়ে বলল, আমি তো আছি, এই দলের বেড়ানোতে মেয়েদের প্রতিনিধি না থাকলে কেমন হয় বলো? সোহেল মজা করে বলল, তিথি না থাকলে বেড়ানো জমে না। শিবম হেসে ফেলল, যদিও মনে তার ঢেউ খেলে গেল অজানা এক আশঙ্কার। দীপ্ত বলল, একটা কাজ করি, শান্তিনগরই ঠিক করি। ছবি দেখলাম, সুন্দর জায়গা, চুপচাপ নিরিবিলি, মাথা ঠান্ডা হবে। টোটো, যিনি এতক্ষণ চুপ করেছিল, এখন চোখ তুলে ধীরে বলল, চুপচাপ জায়গা ভালো, কিন্তু কোনো কোনো চুপচাপ জায়গা শুধু পর্যটকদেরই জন্য নয়। সবটাই টিটোর দিকে তাকালো। টিটো মৃদু হাসল, হ্যাঁ, আমরা যাচ্ছি তো, চল দেখা যাক কে কাকে খুঁজে পায়। হাওয়ার মধ্যে যেন শিরশিরে একটা শীতলতা নেমে এলো। শিবম বুঝতে পারল না এটা সত্যি বন্ধুত্বে একসাথে বেড়াতে যাওয়া, নাকি কে জানে অজানা কারোর অপেক্ষা করছে তাদের জন্য শান্তিনগরের নির্যাতন। হাওড়ার আকাশে এখনো ভোর নামেনি। জানলার ধারে দাঁড়িয়ে শিবম তাকিয়েছিল রাস্তার দিকটায়। অল্প অন্ধকারে বাস, ট্রাম আর গাড়িগুলোর শব্দ ভেঙে দিচ্ছিল নিস্তব্ধতা। তার বুকের ভেতরে কোথাও একটা জমে থাকা ভার। মেঘলা, কেন এই মেয়েটি, কেন সে বারবার তার কাছে ভেসে আসে কণ্ঠে অদ্ভুত কার্তিক? সেই প্রশ্ন নিয়েই সে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি কদিনের জন্য বেড়াতে যাচ্ছি বন্ধুদের সাথে, ট্রেন ধরতে হবে সকালে। মা প্রথমে কিছু না বলে শুধু ছেলের চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর একটুখানি হাসি নিয়ে বললেন, এতদিন পর মুখ ফুটে তুই নিজে থেকে কিছু বলেছিস, জানিস কতদিন তোকে এভাবে একটু হাসতে দেখিনি। যাবি, যা। শিবমের মাথা নিচু করে হাসল, কিন্তু খাবার টেবিলে বসে থাকা বাবা রাগী চোখে বললেন, এই সময় বেড়াতে যাবি? একা একা কোথায় যাস তোরা? পাহাড় জঙ্গল কি মজা করার জায়গা? মা ধীরে ধীরে বাবার হাত চেপে ধরে বললেন, তুমি তো জানোই শিবম একটু আলাদা, ছেলেটা কখনো কিছু চায় না, আর চাইছে, যেতে দাও ওকে, একটু হাওয়া বদল দরকার তোর, বলো। বাবা চুপ করে গেলেন, চশমার ফাঁক দিয়ে ছেলের মুখটা ভালো করে দেখে বললেন, ঠিক আছে, সাবধানে থাকবি। শিবম ধীরে মাথা নাড়ল। সকাল 6টা, তারা পৌঁছালো হাওড়া স্টেশন। সাদা কুয়াশা জমে আছে প্ল্যাটফর্মের বাতাসে। অ্যানাউন্সমেন্ট চলছে ট্রেন আসার, দয়া করে লাইন ক্রস করবে না।
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শিবম, দীপ্ত, সোহেল, তিথি আর টিটো। সবার ব্যাগ কাঁধে, চোখে একরাশ উত্তেজনা আর মুক্তির আনন্দ। তিথি বলে উঠল, একটা ট্রিপ, মানে লাইফের সব ঝামেলার ছুটি। সোহেল হেসে বলে, এই ট্রিপে একটা গল্প বানাবো, নাম হবে বন্ধুর পাহাড় আর প্রেম। শিবম কেবল মৃদু হেসে পাশে তাকিয়ে থাকলো। তার চোখের সামনে হঠাৎ যেন ভেসে উঠল ফোনের সেই রাত। তুমি ঠিক আমাকে খুঁজে পাবে, আমাকে বাঁচাও। কে এই মেঘলা? কণ্ঠটা কি বাস্তব নাকি তার নিজের মনের সৃষ্টি? হঠাৎ টিটোর কণ্ঠে সে চমকে উঠল। কিরে শিব, মন ভালো নেই? না, মানে ঠিক আছি। টিটো চোখ সরু করে বলল, মন ঠিক থাকলে চোখ এভাবে কাঁপে না। শিবম চুপ করে গেল। হুইসেল বেজে উঠল। ট্রেন ধীরে ধীরে ঢুকছে প্ল্যাটফর্মে। হালকা ধোঁয়া ছাড়ছে ইঞ্জিন। তারা উঠল ট্রেনে। জানলার ধারে বসে পড়লো এক এক করে। ব্যাগ রাখার পর শুরু হলো সেই পুরনো বন্ধুদের আড্ডা। তিথি গুনগুন করে গাইছে, সোহেল তালে তালে হাততালি দিচ্ছে। দীপ্ত গল্প বলছিল কলেজের এক প্রফেসরের। শুধু তাকিয়ে থাকতেন ব্ল্যাকবোর্ডের দিকে, যেন কালো বোর্ডে সাদা চক নয়, কারোর অতীত লিখে দিচ্ছেন। সবাই হেসে উঠল। টিটো জানলার দিকে তাকিয়ে চুপ। তার ঠোঁটে একটা রহস্যময় হাসি, যেন সে জানে এই ট্রেনে তাদের কেবল পাহাড়ের কোল নয়, কিছু অজানা সত্যের মুখোমুখি করে তুলতে চলেছে। আর শিবম, সে দূরে তাকিয়েছিল। জানলার বাইরে ছুটে যাওয়া গাছ, কুয়াশা আর ফিকে হতে থাকা শহরের আলো দেখছিল। হঠাৎ মুহূর্তের জন্য জানলার কাছে তার প্রতিবিম্বের পাশে যেন দাঁড়িয়ে গেল একটা মেয়ের অবয়ব। লম্বা চুল, ফিকে চেহারা, চোখ দুটো গভীর। সে চমকে ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। তিথি হাসির শব্দে তার কানে ঢুকল। এই ট্রেনে জানলা দিয়ে নাকি ভূত দেখে অনেক? সাবধানে তাকাস। শিবম মুখে হাসি আনার চেষ্টা করল। ট্রেন তখন জনপদ ছেড়ে ক্রমশ ঢুকছে সবুজ মোড়া এক অচেনা ভূখণ্ডে। জানলার বাইরে মাঠ, ক্ষেত আর মাঝে মাঝে জেগে থাকা খাল বিলের জলরেখা যেন সময়কে স্তব্ধ করে দিয়েছে। ট্রেনের কেবিনে ছেলেমেয়েরা গানে গল্পে হেসে চলেছে। ঠিক তখনই শিবমের ফোনটা বেজে ওঠে। অদ্ভুত স্ক্রিনে আবার সেই অচেনা নাম্বার। হৃদস্পন্দন যেন এক মুহূর্তে থমকে গেল। শিবম ফোনটা কানে তুলল। হ্যালো। ফিস ফিস গলা, চাপা গলা কাঁপানো সেই চেনা কণ্ঠস্বর। তুমি আমাকে খুঁজতে শান্তিনগর যাচ্ছ? শিবম চোখ বড় বড় করে তাকিয়ে থাকল সামনে। কে আপনি? আপনি কিভাবে জানলেন আমি কোথায় যাচ্ছি? আপনি কি চান? ফোনের ওপাশে নিস্তব্ধতা, তারপর সেই একই লাইন, তোমাকেই পাবে। আমাকে খুঁজে পেতে আমি অপেক্ষা করছি। ফোন কেটে গেল। সোহেল পাশ থেকে ঘাড় ঝাঁকিয়ে হেসে উঠল। কিরে, আবার সেই মেঘলা নামের রহস্যময় সুন্দরীর ফোন? তিথি চোখ কপালে তুলে বলল, ওমা, প্রেমিকার প্রেতিনীর একাকার। দীপ্ত মুচকি হেসে বলল, বুঝলাম, এই ট্রিপটা শুধু ঘুরতে যাওয়া নয়, থ্রিলার ফিল্মের লাইভ শুটিং চলছে। শিবম কিছু বলল না। ঠোঁটে এক ফোঁটা অস্থিরকর হাসি জমে রইল। মাথার ভেতরে ঘুরছে কেবল এক প্রশ্ন, এত নিখুঁতভাবে কে ট্র্যাক করছে আমাকে? আমি কি একা, নাকি আমিই টার্গেট? ঠিক তখনই ট্রেনের দরজা থেকে তাদের
এক মেয়ে সাদা নীল সালোয়ার পরে ধীরে ধীরে কামরায় ঢুকছে। তার চোখে রহস্যময় গাম্ভীর্য, মুখে আজ নিস্তব্ধ কৌতূহল। সে থামলো তাদের দিকে, ঠিক সামনের সারিতে। এটা কি সিট নাম্বার 10? দীপ্ত বলল, হ্যাঁ একদম। মেয়েটি বসে পড়ল, ধীরে ব্যাগ গুছিয়ে রাখলো। তারপর একবার তাকালো শিবমের দিকে। সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত এক প্রশান্তি, যেন কোথাও দেখা হয়ে গেছে অনেক আগে। তিথি হঠাৎ বলে উঠল, হ্যালো মিস, তুমি একা যাচ্ছ? মেয়েটি হাসল, মায়াবী নরম সেই হাসি যেন ঠান্ডা বাতাসের মতো ছুঁয়ে গেল। হ্যাঁ, কিছুদিন একা থামতে বা তো একা থাকতে ইচ্ছা করছে, তাই যাচ্ছি শান্তিনগরে। সোহেল জিজ্ঞেস করলো, তোমার নাম? মেয়েটি এক পলক চুপ করে থেকে বলল, মেঘলা। সবাই স্তব্ধ। শিবমের মুখ থেকে রং সরে যায়। সোহেলের মুখে হাত দিয়ে বলল, আরে বাপরে, সেই মেঘলা ফোন করে এবার ট্রেনে এসে বসেও পড়ল। শিবম ভাই, তুই তো বড় লোক রে। তিথি আর চোখে শিবমের দিকে তাকিয়ে বলল, কিরে শিবম, প্রেমের দেবী স্বয়ং ট্রেনে অবতরণ করলেন? দীপ্ত যোগ দিল মস্করায়, এটা যদি সিনেমা হতো তবে পরের দৃশ্যটাই টাইটেল গান বাজতো। কিন্তু শিবম কথা বলল না। তার ভেতরে তখন ঢেউয়ের মতো বয়ে চলেছে এক অজানা আতঙ্ক আর কৌতূহল। এই মেয়েটি কি সেই ফোনের মেঘলা, নাকি নিছক কাকতালীয় মিল? মেঘলা এবার সবার সঙ্গে হালকা গল্পে মিশে গেল। সে জানলা, সে লেখাপড়া করে কলকাতার এক কলেজে শান্তিনগরে যাচ্ছে। তার মামার বাড়ি আছে একটু হাওয়া বদল করতে। তার কথাবার্তার অদ্ভুত একটা স্মার্টনেস, তবে কোথাও একটা ছায়া যেন লেগে থাকে। ঠিক মতো ব্যাখ্যা করা যায় না। শিবম একবার সাহস করে জিজ্ঞেস করলো, তোমার নাম মেঘলা, খুব সুন্দর নাম। ফোনে কখনো কেউ তোমার সঙ্গে কথা বললে ভুল করে? মেঘলা হালকা হেসে বলল, অনেকই নাম তো ঘুর শুনে মেঘলা না বলে মায়া বলে ফেলে। জানো, কিছু নাম মনে থাকে কারণ তারা নিজের চায় মন থাকতে। এই কথা শুনে হঠাৎ শিবম কাঁপতে কাঁপতে তার জলের বোতল ফেলে দেয়। তিথি জোরে হেসে ওঠে। এই বয়সে প্রেম হলে এরকমই হয়, চারপাশ হাসির রোল পড়ে যায়। কিন্তু শিবম বুঝে যায় এই হাসির পেছনে লুকিয়ে আছে এক অজানা অন্ধকারের হাতছানি। বাইরে ট্রেনে ছুটে চলেছে, আর ভেতরে কেউ একটা শিবমের ছায়ার সঙ্গে খেলা করছে। শান্তিনগরের নামটা যেমন শান্ত, তার পরিবেশ যেন আরো নিস্তব্ধ। হাওড়া গন্ধমাখা ভিড়ভাট্টা, ধোঁয়া, কোলাহল পেরিয়ে যখন ট্রেনে তাদের নিয়ে এসে নামলো এই ছোট্ট পাহাড়ি জনপথে, তখন চারদিকে শুধু একটা অনুভব, নীরবতা শব্দের থেকেও জোরালো হতে পারে। হিমেল হাওয়া, মাথার ওপরে ধূসর আকাশ, দূরের পাহাড়ে ধোয়া সাদৃশ্য মেঘ, আর নিজে কাঠের ঘরের পর ঘর, ঠিক যেন কোনো ছবির গ্রাম। তিথি একটু নেমে খুশিতে হাত মুঠো করে বলল, আহ, একবারে জাদু জাদু ব্যাপার। টিটো চারদিক দেখছিল এক অন্যরকম চোখে, যেন প্রতিটা গাছ, প্রতিটা দেওয়াল তার কাছে কোনো অজানা ভাষায় কথা বলছে। দীপ্ত হালকা ঠান্ডায় জ্যাকেট গায়ে গুটিয়ে নিয়ে বলল, ভাই শিবম, যে হোটেলটার নাম বলেছিস ওটা তো এখন এখান থেকে বেশ খানিকটা দূরে, তাই না? শিবম একটু মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই তো ভাবছি একটা ট্যাক্সি নিলে ভালো হয়। তারপর গলায় ছিল চাপা ক্লান্তি আর চোখে মেঘলা। এক
একটা ট্যাক্সি থামিয়ে শিবম ঠিকানা বলল। ড্রাইভার মাথা নেড়ে বলল, হ্যাঁ হুজুর, ওই রাস্তাই তো, বসুন। সবাই উঠে পড়ল। ব্যাগপত্র তুলে সিটে গুছিয়ে বসছে। ঠিক তখন ট্যাক্সির জানলার কাছে একজোড়া হাতের ছায়া। একটা মেয়ে দাঁড়িয়ে ডাকছে। এক্সকিউজ মি। জানলার কাঁচ নামিয়ে সবাই চমকে তাকালো। সেই ট্রেনের মেয়েটি, মেঘলা। চুলগুলো এলোমেলো, চোখে অদ্ভুত এক আবছাত ব্যথা। দীপ্ত হেসে উঠল। আরে ভাই, সোনাই সোহাগা, এখন তো আবার হোটেলেই পৌঁছাইনি আমরা, এর মধ্যে গেস্ট জয়েন করে গেল। তিথি চোখ গোল করে বলল, এই মেয়েটার কথায় যেন জাদু আছে, হঠাৎ হঠাৎ এভাবে এসে পড়ে। শিবম কাজ পুরোপুরি নামিয়ে বলল, আপনি এখানেও? আপনার তো মামার বাড়িতে যাওয়ার কথা ছিল না? মেয়েটি একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, আর বলবেন না, গিয়ে দেখি তালা মারা, কেউ নেই। পাশের এক লোক বললেন কাছেই একটা হোটেল আছে, ভালো থাকে সবাই, সেই ঠিকানাটা খুঁজতে বেরিয়েছি। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে বলল, হ্যাঁ মেম সাহেব, এই সাহেবেরই তো যাচ্ছে নদীকে, আপনি উঠে পড়ুন। মেঘলা ধীরে ব্যাগটা তুলে ট্যাক্সিতে উঠে বলল, ঠিক শিবমের পাশে বসে। পরে বলল, এতটা তো কাকতালীয় হতে পারে না, তাই না? শিবম কোনো উত্তর দিতে পারল না। তার মুখ থমথমে, হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ছিঁড়ে বেরিয়ে আসবে। তথাকথিত কাকতালীয়তা গুলো যেন একটা দড়ির মতো জড়িয়ে ধরেছে তাকে। ট্যাক্সি চলতে শুরু করলো। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। রাস্তার ধারে উঁচু পাইন গাছ, মাঝে মাঝে ফিসফিস শব্দ, যেন বাতাসের না, কারণ নিঃশ্বাসের। তিথি সোহেলের কানে কানে ফিসফিসিয়ে বলল, এই মেয়েটা কি সত্যি রে? সোহেল চোখ ছোট করে তাকিয়ে বলল, কে জানে, কল্পনা যদি এত সুন্দর হয় তাহলে বাস্তবটা কতটা ভয়ানক হতে পারে ভাবছিস? শিবম জানলার কাছে হেলান দিয়ে বাইরে তাকিয়েছিল, কিন্তু তার চেতনা তখন চলছিল এক ভিন্ন ভ্রমণ। রাত তখন 8টা। পাহাড়ি সন্ধ্যা নিস্তব্ধতা তাকে ছুঁয়ে এক ধরনের ঘোর যেন নেমে এসছে শান্তিনগরের ছোট্ট এই হোটেলটায়। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার একটানা শব্দ। তার মাঝে কোথাও ঘুঙুরের মতো কাঁচের ঘন্টা বাজে, যেন বাতাসেই কেউ চলে যায় হেঁটে। দীপ্ত আর টিটো বাইরে বেরিয়েছে ছবি তুলতে। এমন মনোরম পাহাড়ি পরিবেশ ঘরে বসে থাকা সত্যিই যেন এক প্রকার অন্যায়। দীপ্ত DSLR ক্যামেরায় ক্লিকের পর ক্লিক দিচ্ছে। টিটো মোবাইলের ক্যামেরা দিয়ে তার দৃষ্টির চোখ ধরছে এই সন্ধ্যার রং। দেখো, ওই গাছটার ফাঁক দিয়ে চাঁদটা একবারে সিনেমার মতো লাগছে। টিটো হেসে বলে, ভাই, এই ছবি যদি আমি আপলোড করি মেরে ফেলার ডবল হয়ে যাবে। দীপ্ত মজা করে হেসে ওঠে। এদিকে হোটেলের ভিতরে সোহেল আর তিথি ব্যালকনিতে বসে। তিথি কপালের সামনে চুলটা সরিয়ে বলল, আচ্ছা সোহেল, জানিস এখানে যদি আমাদের একটা বাড়ি থাকতো না কেমন হতো? সোহেল আর চোখে তাকিয়ে বলল, বাড়ি থাকতো, আর আমি প্রতিদিন সকালে ঘুম ভেঙে তোর মুখটা দেখতাম, তারপর পাহাড়ে হাঁটতে বেড়াতাম। আহা, ভাবতেই ভালো লাগছে। তিথি লাজুক হেসে বলল, তোকে নিয়ে পাহাড়ে হারিয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে। ঠিক তখনই কোথা থেকে যেন ভেসে এলো চিকেন পকোড়ার ভাজার গন্ধ। তিথি
তিথি হঠাৎ নাক ফুলিয়ে বলে উঠল, ও ও ওই ওই গন্ধটা পাচ্ছিস? একবারে সোনার গন্ধ, কোথায় যেন চিকেন পাকোড়া ভাজছে। সোহেল হেসে কুঁকড়ে গেল। এই মেয়ে প্রেমের কথা বলছি আর তুই পাকোড়া খুঁজছিস? তুই যা বুঝছিস, আমি খেতে চললাম। সোহেল হাসি থামাই না। ওদের হাসির আওয়াজে টিটো আর দীপ্তও ফিরে এলো। এই হাসির উৎস কি? আমাদের বাদ দিয়ে আবার কি চলছিল? টিটো মজা করে বলে। তিথি বলে, তোমরা আর আসোনি, আমি তো একাই খেতে যাচ্ছি। সবাই হেসে ফেলল। ঠিক হয় একসাথে গিয়ে হোটেলের নিচে থাকা দোকান থেকে চিকেন পকোড়া খাওয়া হবে। ঠিক তখনই সোহেল চোখ বড় হয়ে করে বলল, আচ্ছা সব ঠিক আছে, কিন্তু আমাদের রোমিও মানে শিবম কোথায় গেল রে? তিথি ঠোঁট কামড়ে বলে, হয়তো জুলিয়েটের সঙ্গে ব্যস্ত। এই কথা বলতেই দীপ্তর ফোন বেজে উঠল। স্ক্রিনের নাম শিবম। হ্যালো দীপ্ত, তাড়াতাড়ি আমার ঘরে আয়। শব্দটা শুনেই কিছু যেন অদ্ভুত ঠান্ডা ছুঁয়ে যায় দীপ্তর মেরুদণ্ডে। শিবমের গলার ভয়, চাপা দম বন্ধ হয়ে আসা একটা অস্থিরতা। সে কিছু না বলে দ্রুত হোটেলের করিডোরে পেরিয়ে পৌঁছালো শিবমের ঘরের সামনে। দরজা ভেজানো কিন্তু খোলা। ভিতরে ঢুকেই সে থমকে গেল। শিবম বিছানার পাশে বসে জানলার দিকে তাকিয়ে, মুখ শুকনো, চোখের গভীর ক্লান্ত। কে শিবম, কি হয়েছে? দীপ্ত ধীরে ধীরে তার পাশে এসে বসে। শিবম নিচু গলায় বলে, তুই আমার প্রিয় পাকোড়ার নাম করলি। খুশি হওয়ার কথা, কিন্তু জানিস এই মেয়েটা মানে মেঘলা, তাকে আজকে আবার অদ্ভুত লেগেছে। মানে এই একটু আগে সে এখানে এসেছিল, হঠাৎ জানলার পাশে এসে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে শুধু বলল, তোমাদের মধ্যে কেউ একজন আমার খুব চেনা। এইটুকু বলেই চলে গেল ঘরে। এখন সেখানে একা বসে আছে, যেন কিছু নেই, অথচ ওর চোখে ভয় আছে। একটা অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, যেন আমিই অপরাধী। দীপ্ত চুপ করে যায়। হোটেলের আলো, হিমেল বাতাস, বাইরে রাতের নিস্তব্ধতা সব মিলিয়ে এক অজানা অস্বস্তি ছড়িয়ে পড়ে ঘরের কোণে কোণে। শিবম আরও ফিসফিস করে বলে, তোকে একটা কথা বলি দীপ্ত, এই মেয়েটা ঠিক সাধারণ নয়। ট্রেনে হঠাৎ দেখা, শান্তিনগরে আবার দেখা, মামার বাড়ির গল্প, এতটা মিল কি হতে পারে? আমি তো মনে করি না, এটা শুধু কাকতালীয়। তোর কি মনে হচ্ছে এ আমাদের নিয়ে কিছু জানে? শিবম মাথা নাড়ল না, শুধু জানলার বাইরে তাকিয়ে বলে উঠল, তুই জানিস না, ওর চোখের মধ্যে আমি কিছু দেখেছি, যেন একটা ইতিহাস, যেন আমি ভুলে গেছি কিন্তু ও ভোলেনি। ঘড়ির কাঁটা তখন ধীরে ধীরে এগোচ্ছে রাতের গভীরে। চিকেন পকোড়ার গন্ধ যেমন করে এক একটা মন ছুঁয়ে যায়, তেমন করেই সময় গড়িয়ে যায় নিস্তব্ধে। রাস্তার ধারে ছোট সেই দোকানটা, টিনের চালের নিচে, হালকা আলো, চারপাশে পাহাড়ে যাওয়া আর ছিটে ফোঁটা সন্ধ্যার ছায়া, যেন তার সব সময় এমন সন্ধ্যাতেই থাকে। আর পৃথিবী থেমে গেছে কোথাও। 5 জন বন্ধু, টিটো, দীপ্ত, শিবম, সোহেল আর তিথি দাঁড়িয়ে আছে সেই দোকানের পাশে। সবার হাতে ধোঁয়া ওঠা চিকেন পকোড়া আর ছোট কাপে কড়া চায়ের গন্ধ চারপাশ মম করছে। তিথি যিনি খাওয়ার প্রসঙ্গ উঠল, সব ভুলে যান। চোখ বড় করে বলল, উফ, এই পাকোড়াটা না একবারে কলকাতার পার্ক স্ট্রিটকে হার মানাবে। সবাই হেসে উঠল। টিটো কাঁধে ক্যামেরা ঝুলিয়ে বলে, ভাই, পাহাড়, সন্ধ্যা আর এই গন্ধ পুরোটাই যেন একটা সিনেমার সিন চলছে। সোহেল চোখ বুজে একবারে শ্বাস নেয়। এই বাতাসে কি একটা অন্যরকম ভাব নেই, যেন কিসের একটা গন্ধ, পুরনো, নস্টালজিক, আবার যেন ভয়ালো।
দীপ্তি একটু চুপচাপ ছিল। শিবমের সেই ঘরের দৃশ্য এখনো ওর মনে দাগ কেটে যাচ্ছে। চুপচাপ খাচ্ছিল সে, কিন্তু মাথার ভেতরে যেন শব্দ হচ্ছিল। ওর চোখে আমি কিছু দেখেছি। তিথি হঠাৎ বলে উঠল, আচ্ছা, তোমরা কেউ খেয়াল করেছো এই জায়গাটা কেমন যেন চুপচাপ? একটা পাখিও ডাকছে না। টিটো বলল, শোন না, সেই ঝিঝি পোকাও ডাকটাও বন্ধ হয়ে গেছে যেন। এক মুহূর্ত যেন স্তব্ধতা নামে চারপাশে। তারপর শিবম চুপচাপ বলে, এই যে এত হাসি আড্ডা, এর মাঝে কোথাও যেন একটা অদৃশ্য ছায়া আমাদের সঙ্গেই হাঁটছে। তিথি একটু থমকে যায়। কি বলছিস এসব? শিবম এবার ঠান্ডা গলায় বলে, মেঘলা। ওর নামটা শুনলেই কেন জানি বুকের মধ্যে কেমন চাপ পড়ে, যেন ওর সঙ্গে কোনো অতীত জড়িয়ে আছে যা আমরা ভুলে গেছি, কিন্তু কেউ একজন ভোলেনি। একটা ঠান্ডা হাওয়া এসে পায়ের পাতা ছুঁয়ে চলে গেল। চায়ের কাপ শেষ। গল্প থমকে যায় না, শুধু একটু ভারী হয়ে ওঠে। তারপর সবাই ধীরে ধীরে হোটেলের দিকে ফিরে চলে। সময় তখন রাত 10টা। হোটেলের গেটের সামনে দাঁড়িয়েছিলেন কেয়ারটেকার দীনেশ কাকা, বয়স 50-এর কোটায়, কপালে ঝাঁকড়া ভাঁজ, চোখের নিচে কালি আর হাতে লণ্ঠন। তিনি একটু রুক্ষ গলায় বলে উঠলেন, দেখুন বাবুরা, বুঝলাম নতুন জায়গা আনন্দ করছেন, কিন্তু একটা পাহাড়ি এলাকা, এখানকার রাতগুলো একটু অন্যরকম হয়। তাই অনুরোধ করছি রাত 9টার পর যেন বাইরে না থাকেন। সোহেল বলল, আচ্ছা কাকা, এমন কি হয় রাতে? কেয়ারটেকার একবার চারপাশ দেখে বললেন, সে কথা আর বলিনি, শুধু বলি রাতের চেয়ে দুপুর নিরাপদ। এই কথা বলতেই টিটু বলে উঠল, আচ্ছা কাকা, শুনছিলাম এখান থেকে একটু দূরে একটা ঝর্ণা আছে। হ্যাঁ আছে তো, কিন্তু দুপুরে যান, রোদ থাকতে। সন্ধ্যার পর ওদিকে যাবেন না, পথ ঘুরিয়ে আনে। অনেকেই রাস্তা ভুলে ফেলে। কারোর মনে হয় কেউ ডেকে নিয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে কারোর মুখে আর হাসি থাকলো না। তিথি একটু ভাঙা হাসিতে বলল, হ্যাঁ আচ্ছা কাকা, আপনি ভয় দেখাচ্ছেন তো? আমি না খেতে খেতে পাচ্ছি না। আজ হোটেলে কি মেনু হয়েছে বলুন তো? দীনেশ কাকা একটু নরম হয়ে বললেন, আজ পোলাও, মুরগির ঝোল, ডাল আর মিষ্টি আছে। তিথি চোখ চকচক করে উঠল, উফ, মিষ্টি? কি মিষ্টি? তিথি কাণ্ড দেখে এবার সবাই হেসে উঠল। তাদের হাসির আওয়াজ সেই পাহাড়ি হোটেলের দেওয়াল ছুঁয়ে ঘুরে ফিরে যায়, কিন্তু তাদের হাসির মাঝে কেউ টের পায়নি হোটেলের 3 তলায় এক কোণে সেই ঘরটায় একজোড়া চোখ জানলার ফাঁক দিয়ে তাকিয়েছিল তাদের দিকেই। নিচে আলো, হাসি, খাবার, গল্প, আর ওপরে নিঃশব্দ এক অন্ধকার, যেখানে মেঘলা চুপ করে বসে কার মুখ যেন মনে করার চেষ্টা করছিল। রাত গড়িয়ে গিয়েছে অনেকটাই। পাহাড়ি হাওয়ার এক ধরনের ঘুম ঘুম আমেজ ছড়িয়ে পড়েছে চারপাশে। হোটেলের কাঠের ঘরগুলো ভেতরে তখনও আলো জ্বলছে। রাতের খাবারের পর এক এক সবাই নিজের ঘরে চলে গেল। তবে সব ঘরের একরকম নয়। মেঘলার ঘর তখন এক অভ্যন্তনার নরম মূর্তি, নরম মুহূর্ত। তিথি চুপচাপ এসে দরজায় দাঁড়ায়, হালকা নক করেই বলে, মেঘলা, আমি তোমার সাথে রুম শেয়ার করব? জানো তো একটু ভয় করে আজকাল। মেঘলা তখন জানলার পাশে বসে গান শুনছিল। চোখে ছিল এক ধরনের প্রশান্ত
যেন এই মেয়েটি সমস্ত অস্থিরতার বাইরে দাঁড়িয়ে থাকা কেউ। মাথা ঘুরিয়ে হালকা হেসে বলল, কোনো অসুবিধা নেই বন্ধু, বরং তুমি এলে ভালো লাগবে। এই চুপচাপ ঘরে তোমার মুখটাই তো আলোর মতো। তিথি অবাক হয়। মেঘলার মুখে এমন এক ধরনের প্রশান্তি, যেন অনেক পুরনো কিছু সে নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। তিথি বিছানায় বসে পড়ে বলে, তুমি গান শুনছো? মেঘলা মাথা নাড়ে। হ্যাঁ, গান আমার কাছে যেন একটা স্মৃতি। তিথি একটু থেমে জিজ্ঞাসা করে, কারোর কথা মনে করে? মেঘলার চোখ তখন এক অদ্ভুত স্থিরতা। কখনো কখনো মনে হয় কেউ ছিল, খুঁজছি না কেউ, কিন্তু মুখটা ঝাপসা হয়ে যায়। তিথি কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু মেঘলার কোমল কণ্ঠ ভয় হারিয়ে যায়। তিথি হেসে বলে, তুইও জানিস মেঘলা, আমাদের বন্ধুত্বটা যেন খুব পুরনো মনে হয়, যেন বহু বছর আগে আমরা একই স্কুলে পড়তাম। মেঘলার চোখে হঠাৎ জল চিকচিক করে ওঠে। সে ধীরে বলে, হয়তো ছিলাম, হয়তো এখনো আছি সেই পুরনো গল্পের কোনো পাতায়। ঘরে তখন কেবল হালকা গান আর দুটো নিঃশ্বাস। অন্য একটি ঘরে দীপ্ত, তীব্র, শিবম আর সোহেল নিজেদের বিছানায় হেলান দিয়ে বসে। আলো নরম, জানলার বাইরে অন্ধকার পুরু হয়ে উঠেছে। দীপ্ত একটা ভূতের গল্প শুরু করেছে। তুমি জানো, এই হোটেলটা আগে একটা স্কুল ছিল, এক ছাত্রী এখানে আত্মহত্যা করে। শিবম হাসে, আবার শুরু করলি? মেঘলা, ব্যাপারটা তোকে কিছুটা ভাবিয়ে তুলছে বুঝি? তীতো বলে, আরে ভাই, ও একটু সেলফ অ্যাবজর্বড মেয়ে, কিন্তু আজ বিকেল থেকে ঠিক যেন বদলে গেছে। সোহেল হঠাৎ চুপ করে যায়, তার চোখে ছাদের দিকে। তোমরা খেয়াল করেছো, এই ঘরটা মাঝে মাঝে কেমন যেন ঠান্ডা হয়? তীতো বলে, এটা পাহাড়, হাওয়া ঢুকে পড়ে। না রে ভাই, শিবম বলে, এই ঠান্ডাটা শরীরের মধ্যে নয়, যেন মনের ভেতর ছুঁয়ে যায়। তাদের হাসির মধ্যে কোথাও একটা ফাঁক পড়ে। দীপ্তের মন পড়ে গেছে অন্যখানে। মেঘলার চোখের মধ্যে একটা গল্প আছে, খুব গভীর, কেউ বুঝবে না, কিন্তু কেউ একজন ওর ভেতর দিয়ে বাঁচতে চাইছে। তিতু মৃদু হেসে বলল, তুই তো রীতিমতো প্রেমে পড়লি মনে হচ্ছে। দীপ্তু মৃদু গলায় বলে, না ভাই, প্রেম নয়, কেবল একটা অজানা টান। ওর চোখে দুটো দেখলেই মনে হয় কেউ অনেক কিছু মনে করতে চাইছে, কিন্তু পারে না, যেন নিজের শরীরটাই ওর নয়। ঠিক তখন পাশের ঘর থেকে ভেসে আসে গান, এক পুরনো বাংলা রবীন্দ্রসঙ্গীত, খুব মৃদু, যেন রেকর্ড প্লেয়ার বাজছে। আমার মন মেঘের সঙ্গী। দীপ্ত জানলার ফাঁক দিয়ে চাঁদের আলোয় ভেজা পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। মনে হয় আজকের রাতটা কেবল বন্ধুত্ব নয়, কোনো অদৃশ্য অতীত, নিষ্পাপ বন্ধন আর এক চাপা কান্নার স্মৃতি জাগিয়ে রাখবে। পাহাড়ের হোটেলের রাত যেন আরো ঘন কালো হয়ে উঠেছে। বাইরে অন্ধকার এতটাই নিস্তব্ধ, যেন প্রকৃতিও শ্বাসরুদ্ধ হয়ে আছে। ঘরে তখন নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে, অথচ দীপ্তের ঘুম হঠাৎ ছিন্ন হয়। চোখ মেলেই তার মনে হলো কিছু একটা ঠিক নেই। পাশের বিছানায় চোখ পড়ল, গলা শুকিয়ে যায় দীপ্তর। সোহেল নেই। সে তাড়াতাড়ি উঠে বসে, শিবম ভাই, সোহেল নেই।
শিবম ঘুম জড়ানো চোখে বলে, হয়তো ওয়াশরুমে গেছে রে। কিন্তু মিনিট কেটে যায় 5-10। ওয়াশরুম নিঃশব্দ, আলো নিভে আছে। দীপ্ত হালকা গলায় ডাকে, সোহেল, কোথায় রে তুই? কোনো উত্তর নেই। এবার তারা দুজনে দরজা খুলে বাইরে বের হয়। হোটেলের করিডোরে হালকা আলো, কাঠের মেঝেতে পায়ের শব্দ স্পষ্ট। শিবম কাঁপা গলায় বলল, ও ও ও ও হোটেলের বাইরে গেল না তো? দীপ্ত বলে, এত রাতে? সে তো এমনটা করে না। তারা বাকি সবাইকে ডাকতে যায়। ঘুম ভেঙে উঠে বসে তিথি। মেঘলা, কখনো চোখে ঘুম, কিন্তু কণ্ঠে চিন্তার ছাপ। কি হয়েছে? সোহেল নিখোঁজ, কোথাও নেই ও। সবাই ব্যাকুল হয়ে পড়ে। মেঘলা তৎক্ষণাৎ বলে, আমরা চারদিকে খুঁজে দেখি, হয়তো বাইরের বারান্দায় গেছে। তারা টর্চ হাতে নিয়ে বের হয়। হোটেলের নিচের উঠোন, পাশে গাছগাছালি, পাথরের ছোট বাগান, সব জায়গায় খুঁজতে থাকে। চিতো বলে, সোহেল, শুনতে পাচ্ছিস? আমরা খুঁজছি তোকে। দীপ্ত হঠাৎ বলে ওঠে, ও ঝর্ণার রাস্তার দিকে গেছে না তো? দিদি থেমে যায়, গলায় শঙ্কা। তুই কি বলছিস? কেয়ারটেকার তো বারবার বলেছিলেন রাতে ওই দিকটাকে বিপজ্জনক, কিন্তু কেউ যায় না। মেঘলার চোখে তখন স্থির। সে বলে, আমার মনে হচ্ছে ওর ডাক শুনে কেউ তাকে নিয়ে গেছে। এই রাত, এই হাওয়া, এই অন্ধকার, এখানে কেউ আছে। সবাই স্তব্ধ। শিবম বলে, আমরা ঝর্ণার দিকেই যাই, কিন্তু সাবধানে। পাহাড়ের সরু রাস্তা, সামনে ঘন জঙ্গল, পাহাড়ের ঢাল বেয়ে পাথরের খণ্ড গড়িয়ে পড়েছে। তারা ধীরে ধীরে এগিয়ে যায় টর্চের আলোরে। চারদিকে নিস্তব্ধতা, পায়ের শব্দ ছাড়া কিছু শোনা যায় না। হঠাৎ কোথাও একটা শুঁয়োপোকা নাড়াচাড়া করলে গা শিরশির করে ওঠে। তিথি পেছন থেকে বলে, আমার খুব অস্বস্তি হচ্ছে, আমাদের ফিরে যাওয়া উচিত। ঠিক তখনই দীপ্তের টর্চের আলো পড়ে এক জায়গায়, একজোড়া ছেঁড়া চটি। ওটা তো সোহেলের জুতো। তিতো ছুটে যায় সামনে, কিন্তু সেখানে কেউ নেই। শুধু মাটিতে একটু ভেজা রক্তের দাগ আর কিছু গুল্ম চাপা কাদা। জঙ্গলের ভেতরে গভীর অন্ধকারে সোহেলের ছেঁড়া জুতো আর রক্তমাখা কাদামাটি দেখে সবাই দিশেহারা হয়ে পড়ে। খোঁজাখুঁজি শেষে তারা হোটেলে ফিরে আসে। রাত তখন প্রায় 3টে। তিথি বিছানায় বসে চোখের জল থামাতে পারছে না। ও কোথায় গেল আমার সোহেল? ও তো আমাকে বলেছিল কখনো ফেলে যাবে না। তার কান্নায় হোটেলের ঘর যেন ভারী হয়ে ওঠে। তিতো চুপ করে বসে, শিবমের মাথা নিচু করে জানলার বাইরে তাকিয়ে আছে। হঠাৎ দীপ্ত বলে ওঠে, দেখো, ওর ফোনটা পেয়েছি আমি। সবার চোখে কৌতূহল জ্বলে ওঠে। দীপ্ত ফোনটা অন করে স্ক্রিনে দেখা যায় শেষ ইনকামিং কল রাত 12:46, নাম্বার প্রাইভেট। শিবম ফিসফিস করে, কে ফোন করেছিল সোহেলকে? দীপ্ত বলে, কলটা আসার 5 মিনিট পরেই ও নিখোঁজ হয়ে যায়। মেঘলা তখন এক কোণে দাঁড়িয়ে নিস্তব্ধ, তার মুখ যেন পাথর। কিছু চোখ, কিন্তু চোখ দুটো গভীর, যেন কিছু জানে যা বলছে না। তিথি হঠাৎ বলে ওঠে, মেঘলা, তুই কেমন তো নিশ্চুপ? তোর চোখে কিছু আছে, তুই কি কিছু জানিস? মেঘলা কেবল হালকা হাসে, এমন এক হাসি যেখানে তুই দুঃখ নেই, ভয় নেই, কিন্তু একটা অজানা রহস্য আছে। সে বলে, তিথি, কিছু কিছু সত্য জানলে মানুষ আর বাঁচতে চায় না। কিছু জায়গা আছে, কিছু সময় যেখানে শুধু নীরবতা থাকে। তিথির চোখ বিস্ফোরিত। তুই কি চাস?
ঠিক করে বলতো কি চাইছিস? মেঘলা উত্তর দেয় না, কেবল জানলার বাইরে তাকিয়ে বলে, সব কথা বলা যায় না। পরের দিন সকাল, সূর্য উঠছে, কিন্তু হোটেলের চারপাশে যেন গা ছমছমে একটা ভারী বাতাস। হঠাৎ ফোন বেজে ওঠে। হোটেলের রিসেপশন থেকে ডাক পড়ে, থানার থেকে ফোন। দীপ্ত ফোন ধরে। কয়েক সেকেন্ডের পরেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। একটা দেহ পাওয়া গেছে। পুলিশ বলছে আমাদের যেতেই হবে শনাক্ত করতে। তিথি চিৎকার করে কেঁদে ওঠে, না না, আমার সোহেল কিছুতেই নয়, ও ফিরে আসবে, ও কথা দিয়েছিল। মেঘলা তখন টেবিলের ওপর সোহেলের একটা ফোন আর দৃষ্টিতে দিচ্ছিল। তার ঠোঁটে আবার সেই শান্ত হাসি। সে ধীরে বলে, তিথি, প্রতিশ্রুতি শুধু জীবিত মানুষ রাখে, মৃতেরা নয়। ভোরের আলোয় যেন কুয়াশার চাদর ঢাকা। পাহাড়ের বাতাসে ঠান্ডা চিরচিরে ছোঁয়া, যেন মৃত্যুর সংবাদের পূর্বাভাস। দীপ্ত আর টিতো থানার গাড়িতে বসে রওনা দেয় লোকাল থানার দিকে। পাহাড়ি রাস্তায় গাড়ির চাকা চলতে চলতে যেন পিছনে ফেলে আসছে এক একটি চিন্তা, এক একটি আতঙ্ক। তারা থানায় এসে উপস্থিত হয়। সময় তখন সকাল 8:40। পুলিশ অফিসার মুখ গম্ভীর। পাশে দাঁড়িয়ে থাকা হোমগার্ডটি চোখ নামিয়ে রেখেছে। হলদে আলোয় আলোড়িত মেঝে, তার মাঝখানে একটা সাদা কাপড় মরা দেহ। দীপ্তর গলা শুকিয়ে আসে। আমরা যদি দেখতাম একবার। কাপড় সরানো হয়। এক মুহূর্ত নিস্তব্ধ, নিঃশ্বাসহীন। দীপ্ত হঠাৎ চিৎকার করে ওঠে, না না, এটা সোহেল। টিটো কাঁপা কাঁপা গলায় বলে, ওর ওর মুখটা এমন অস্বাভাবিকভাবে বিকৃত কেমন হলো? কে করলো এটা? মুখে একটা কাঁচের মতো হাড় ভাঙা দাগ, চোখের এক কোণে ফেটে রক্তের দাগ শুকিয়ে আছে। ঠোঁটে কিছু একটা চাপা চিৎকারের আকৃতি, যেন সোহেল মৃত্যুর আগেও কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। পুলিশ অফিসার ধীরে বলল, মৃত্যুর আগে বেশ কিছুক্ষণ শ্বাসরোধের চেষ্টা হয়েছে, তারপর মাথায় আঘাত। টিটোর কাঁধে হাত রেখে দীপ্ত ফিসফিস করে বলে, ও কাউকে দেখেছিল কি? কাউকে চিনেছিল? পুলিশ অফিসার বলে, আরও একটা অদ্ভুত জিনিস, ওর ফোনে একটা রেকর্ডিং আছে। আমরা ফরেনসিক পাঠিয়েছি। ভয়েসটা খুব স্পষ্ট, কিন্তু একটা মেয়ের আওয়াজ শোনা যাচ্ছে। অন্যদিকে শিবম হোটেলের ঘরে জানলায় বসে আছে। পেছনের দেওয়ালে তার ছায়া যেন বড় হতে হতে একটা অদ্ভুত আকার নিয়েছে, যেন চোখ বন্ধ করে কিছু মনের করার চেষ্টা করছে। শেষবার আমরা হাসছিলাম, পাকোড়া খাচ্ছিলাম, তারপর তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তিথি বিছানার কোণে গুটিয়ে কাঁদছে। সোহেলের একটা ছবি হাতে নিয়ে ফিসফিস করে বলছে, আমার রোমিও, তুই তো বলেছিলি পাহাড়ে এসে একটা জুলিয়েটের মতো ছবি তুলবি। এ কেমন ছবি রেখে গেলে সোহেল? হঠাৎ চোখ তুলে মেঘলার দিকে তাকায়। সে নিঃশব্দ বসে জানলার দিকে তাকিয়ে আছে, মুখে না বলা ভয়, চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি। তিথির শরীর ঠান্ডা হয়ে আসে। সে ধীরে জিজ্ঞেস করে, মেঘলা, তুই ঠিক আছিস? মেঘলা ধীরে ঘাড় ঘোরায়। চোখের যেন জল নেই, দুঃখ নেই, কেবল একটা অপরাধ বোধের ছায়া। সে শুধু বলে, তিথি, তুমি কি এখনো মৃত্যুর আগে মুখ দেখছো? কেউ যখন জানে এই নিঃশ্বাসটাই শেষ, তখন তো চোখ কেমন হয়? তিথি স্তব্ধ।
তার ঠোঁট কাঁপছে। তুই কি বলতে চাচ্ছিস মেঘলা? তুই কি কিছু দেখেছিস সেদিন রাতে? মেঘলা একবার চোখ বন্ধ করে। তার ঠোঁটে আসে সেই রহস্যময় শান্তির হাসি। সে বলে, কিছু দেখেছি, কিছু শুনেছি, কিন্তু সব কিছু বন্দি। শুরু কি শুনতে পারবে তিথি? হঠাৎ জানলার বাইরে ঝোড়ো হাওয়া পর্দা উড়িয়ে নিয়ে যায়। আলোটা নিভে যায় এক মুহূর্তের জন্য। তিথি চিৎকার করে ওঠে, তুই কি লুকাচ্ছিস? সোহেল কি মেরেছে কে? মেঘলা ধীরে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে বলে, তিথি, সত্যি জানতে গেলে তুমি নিজের ছায়াকে বিশ্বাস করতে শিখতে হবে। তোমার আগে পাহাড়ের কুয়াশা গিলে ফেলেছে আলো। শান্তিনগরের সেই নিঃশ্বাস সঙ্গ হোটেল ফিরে এসছে তারা চারজন, অথচ যেন কেউ নেই। সোহেলের অনুপস্থিতি যেন ছায়ার মতো লেপ্টে আছে তাদের প্রতিটি নিঃশ্বাসে। দীপ্ত, টিটো, শিবম কেউ কারোর সঙ্গে চোখে চোখ রাখতে পারছে না। একই বিছানায়, একই জানলায়, শুধু যেন সব কিছু বদলে গেছে। তিথি চুপচাপ বসে, সোহেলের ছবি তার মোবাইলের স্ক্রিনে, চোখের জল থেমেছে, কিন্তু সেই নিস্তব্ধতা যেন আরও জ্বলন্ত। সে ধীরে দৃঢ় কণ্ঠে বলে, আমি জানি না কি ছিল, কিন্তু আমি ওর চোখে চাইনি দেখেছি। ও বাঁচতে চেয়েছিল, ওর মৃত্যুর প্রতিশোধ আমি নেব। যার জন্যেই মৃত্যু, তাকে আমি শেষ না করে থামবো না। তার কণ্ঠে সেই তিথির আর্তনাদ নেই, বরং একটা দাবানলের মতো শীতল প্রতিজ্ঞা। এর মধ্যে পুলিশের ফোন আসে। লোকাল থানার অফিসার ফোন জানায়, আমরা সোহেলের ফোন থেকে পাওয়া রেকর্ডিং আনলক করেছি। আপনি কি শোনার জন্য প্রস্তুত? শিবম, দীপ্ত, টিটো, তিথি সবাই চুপচাপ ফোনের স্পিকারের কান পাতল। রেকর্ডিং শুরু হল। হিস হিসে শব্দ, তারপর একটা ভয়ানক নিঃশ্বাস, তারপর, তুমি এসেছো? তুমি বুঝতে পারছো না? তুমি কি করছো? আমার কথা শোনো, দয়া করে। তুই কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? একটি মেয়েলি কণ্ঠ, হালকা গলা, কিন্তু ঠান্ডা হিস হিসে। তারপর হঠাৎ, আজ তুই মরবি, যেমন আমি মরেছিলাম ঠিক তেমনি ভাবেই। অন্ধকার। রেকর্ড শেষ। তিথি স্তব্ধ, তার ঠোঁট ফাঁক হয়ে আছে। সে ধীরে বলল, এই কণ্ঠটা আমি কোথাও শুনেছি। শিবম বলে, তুই কি বুঝেছিস কার কণ্ঠ? তিথি তখন জানলার দিকে তাকিয়ে থাকে। বাইরের দিকে তখন কুয়াশার মধ্যে ছায়া নাড়ছে। তার গলা নিচু কিন্তু কাঁপছে। আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা এটা মেঘলা কণ্ঠের খুব কাছাকাছি। মেঘলা বিছানায় বসে আছে, তার সামনে একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতাগুলো খোলা, কোথাও জল পড়ে দাগ হয়ে গেছে। মেঘলা নিজে মনে করছে, বলছে, স্মৃতি যতটা কষ্ট দেয়, প্রতিশোধ তার চেয়ে শান্তি দেয় বেশি। তার ঠোঁটে সেই পুরনো রহস্যময় হাসি। সে মৃদু গলায় গান গুনগুন করতে থাকে। আমি ভয় করব না, আমি ভয় করব না। হোটেলে ফিরে কেউ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। সোহেলের বিছানায় এখন খালি। তার হাসির শব্দ কানে বাজছে, অথচ সে নেই। টিটো, দীপ্ত, তিথি, শুভম চারজন যেন চারটে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে, মাঝখানে দাঁড়িয়ে মেঘলা একলা রহস্য। হঠাৎ যেন সকলের দৃষ্টি কাঁটা হয়ে উঠেছে। ও ঠান্ডা চোখ, সংযত গলার আওয়াজ, নিঃশব্দ চলাফেরা। এখন মনে হচ্ছে সেই রেকর্ডিং এর কণ্ঠ, সেই শীতলের প্রতিশোধ স্পষ্ট হয়ে উঠেছে। তিথির মনে প্রশ্ন করে, মেঘলা কি সত্যি এমন কিছু করেছে যা আমরা কল্পনাও করতে পারিনি?
সবাই ছুটে যায় নিচে। হোটেলে রান্নাঘরের কাছে রক্ত মাখা শরীর, একটা পুরনো কাঠের দরজা খোলা, ভেতরে কেয়ারটেকারকে নিথর দেহ পড়ে আছে, গলায় দাগ, চোখ অর্ধমুখ। পুলিশে খবর দেওয়া হয়। ডিএসপি বসু এসে বললেন, এটা কেবল দুর্ঘটনা নয়, এটা স্পষ্ট হত্যাকাণ্ড। পুলিশ সবার মোবাইলে চেক করে, শুধু মেঘলার ফোনে প্যাটার্ন লক। সে বলে, আমি ব্যক্তিগত কারণে মোবাইল লক রাখি, এতে সন্দেহের কিছু নেই। তিথির চোখ দুটো একরাশ আগুন ভরে ওঠে। তিথি একা একা হাঁটতে থাকে হোটেলের পেছন দিক থেকে, কান্না চেপে রাখে। হঠাৎ সে দেখে মেঘলার পেছনের জঙ্গলের দিকে যাচ্ছে। রাত তখন প্রায় 3টে। তিথি চুপচাপ অনুসরণ করে। একটা জীর্ণ মন্দিরের ধ্বংসাবশেষ, পেছনে এক কুড়ে ঘর। সেখানে মেঘলা মাটির নিচ থেকে তুলে আনে একটা ছোট কাঠের বাক্স। তিথি দূর থেকে দেখে মেঘলা বাক্স খুলে ফেলে। ভেতরে পুরনো কয়েকটা চিঠি, একটা নীল কাপড়ে মোড়া পুতুল আর একটা পুরনো আইডি কার্ড। তিথি চিৎকার করে উঠে আসে সামনে। এই চিঠিখানা কার? কেন গোপন রাতের বেলায় এখানে এলি? মেঘলা চমকে ওঠে, বাক্সর হাতে কাঁপতে থাকে। সে ধীরে বলে, তুই এসব বুঝবি না দিদি, এই জায়গার সঙ্গে আমার অতীত জড়িয়ে আছে। আমি ফিরে এসেছি, কিন্তু প্রতিশোধ নিতে না, সত্যি খুঁজতে। তিথি কাঁপা গলায় বলে, তুই কি বলছিস মেঘলা? তোর অতীত মানে? মেঘলা বলে, যার জন্য সোহেল মরেছে সে আমি নই, কিন্তু ওর সাথে যা হয়েছে তা তো আমার সাথেও হয়েছিল। সোহেলের ভুল ছিল, সে এমন কিছু জেনে ফেলেছিল যা ওর জানা উচিত ছিল না। হোটেলের করিডোরের নিস্তব্ধ, বাইরে ভিজে পাতার ওপর পড়েছে হালকা বৃষ্টি। দূরে বিদ্যুতের ঝলকানিতে একবারে করে দেখা যাচ্ছে গাছের কঙ্কালসার ছায়া। এমন রাতে মেঘলা দাঁড়িয়ে আছে বারান্দার ধারে, চোখ দুটো ঘোলাতে, দৃষ্টি কোথাও অন্তে আটকে আছে। তিথি ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে। মেঘলা, তুই কি আমাকে কিছু বলতে চাস? মেঘলা চমকে তাকায়। তুই শুনবি তিথি, নাকি তুইও আমার দিকে আঙুল তুল? তিথি কাঁপা গলায় বলে, তুই যদি নির্দোষ হোস তাহলে তোদের সত্যিটা বলাই উচিত। আমরা তো তোর বন্ধুই। মেঘলা চোখে জল গড়িয়ে পড়ে। বন্ধু কি সহজে বলা যায় না। বিশ্বাস করো তিথি, আমি খুনি নই, কিন্তু কিন্তু এখানে থাকতে আমার ভয় করছে। মনে হচ্ছে আমিও বাঁচব। তিথি আটকে ওঠে। কি বলছিস এসব? কে তোকে মারবে বলতো? মেঘলা ফিসফিস করে বলে, জানি না, কেউ আছে খুব কাছে, অন্ধকারে লুকিয়ে আমাকে দেখছে, শুনছে, আমার প্রতিটা নিঃশ্বাস নজর রাখছে। হঠাৎ সে দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে, চোখগুলো বিস্ফোরিত, গলা কাঁপছে। আমার শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে, আমি একটু রুমে যাচ্ছি। শরীরটা একটু বলেই মেঘলা ধীরে ধীরে হোটেলের করিডোর ধরে নিজের ঘরে দিকে চলে যায়। তিথি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রাত প্রায় 2:30। তিথি, শিবম, টিটো, দীপ্ত কেউ ঘুমোতে পারছে না। মেঘলায় রুম নিস্তব্ধ, দরজাটা বন্ধ। টিটো বলে, ওর শরীরের খারাপ ছিল, একটু দেখে আসা যায়। তারা তখন নক করে, মেঘলা মেঘলা তোর দরজা খুলতো। কোনো উত্তর নেই। শিবম চিন্তিত হয়ে বলে, তিথি তুই তো বললি ও কাঁদছিল, ভয় পাচ্ছিল, দরজাটা তো বন্ধ, ভেতর থেকেও কেউ খুলছে না। তারা দরজার ধাক্কা দেয়। ভেতরে থেকে একটা ধাক্কা দেওয়ার শব্দ আসে, যেন হালকা কিছু পড়ে গেল। এবার তারা দরজাটা ভেঙে ফেলে।
অন্ধকার রুম, নিথর মেঘলা। রুমের বাতিটা জ্বলছে না, মোবাইলের আলো। তারা ঘরের ভিতরে পা রাখে। চেয়ারের ওপরে মেঘলা হেলান দিয়ে বসে আছে, তার চোখে তবে নিঃশ্বাস। তিথি দৌড়ে গিয়ে তাকে ধরে। মেঘলা, মেঘলা চোখ খোল। কিন্তু ততক্ষণে সব শেষ। তার গলায় দেখা যায় স্পষ্ট লাল দাগ, শ্বাসরোধ। শিবম চেঁচিয়ে ওঠে, কেউ কেউ মেঘলাকে খুন করেছে। দীপ্ত হতভম্ব হয়ে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, যেন বুঝে উঠতে পারছে না তাহলে ও যা বলছিল সত্যিই ছিল। রুমের দেওয়ালে অদ্ভুত কিছু লেখা। পুলিশ এসে রুম পরীক্ষা করে। রুমের ভেতরের দেওয়ালে মোবাইলের আলো ফেলে দেখা যায়, ট্রাস্ট নো ওয়ান, শি নিউ দ্য ট্রুথ, নাও শি ইজ সাইলেন্ট। তিথি হঠাৎ কাঁপতে কাঁপতে বলে, এই লেখাটা মেঘলা নিজে লেখেনি। এই ভাষাটা এটা এটা কেউ ইচ্ছে করে করে রেখে গেছে। কে এমন করেছে? দীপ্ত বলে, তাহলে আমাদের মধ্যে কেউ আছে যে আমাদের খুন করছে। সোহেল, কেয়ারটেকার, এবার মেঘলা। শিবম চিৎকার করে ওঠে, না, এ হতে পারে না, আমি এসব সহ্য করতে পারছি না। তিথির মুখে ক্রোধ আর কান্নার ছাপ একসঙ্গে ফুটে ওঠে। সে ফিসফিস করে বলে, যদি আমাদের মধ্যে কেউ না থাকে তবে খুব ঠান্ডা মাথায় সব করছে। আমরা যার উপর সন্দেহ করছি সে নিজেই খুন হয়ে গেল। এখন কে খুনি, কে কে শিকার, কে বন্ধু আর কে শত্রু আমি বুঝতে পারছি না। রাত, একঘেয়ে সাইরেন্স শব্দ, হোটেলের নীরবতা চিরে যাচ্ছে। তিথি জানলায় পাশে বসে কাঁপছে। দীপ্ত আর টিটো দুজনেই আজ আর নেই। এরপর দুজনকেই পাওয়া যায়, একজনের শ্বাসরোধ আর একজনের ছাদ থেকে পড়ে মৃত। সবাই ধরে নিয়েছিল মেঘলাই খুনি, কিন্তু সেও তো মারা গেছে। সব প্রশ্ন ঘুরে আসে তিথির দিকে। আর তখনই সেই কর্মকর্তা এসে বলে, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তিথি, আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। পুলিশ অফিসে বসে তিথি ক্লান্ত, শকুতিভূত এক অফিসারের মনিটরের দিকে ইশারা করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় যা সেটা তিথি অবাক হয়ে যায়। শিবম নিজেই সোহেলের ঘরে ঢুকেছে। সেই কেয়ারটেকারকে শেষ রাতে খাবার দিচ্ছে আর পরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। দীপ্ত টিটোর ঘরে ঢুকতেও দেখা যায় তাকে, আর তার পকেট থেকে বেরিয়ে আসছে মোবাইল ফোন। অফিসার ধীরে বলে, তথাকথিত মেঘলা নামে কেউ ছিল না। হোটেল রেজিস্ট্রিতে মেঘলার কোনো নাম নেই। আপনারা যার সঙ্গে কথা বলছিলেন তাকে কেউ আর দেখেনি। তিথি যেন জমে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ফুটেজে। তাহলে আমরা যার সঙ্গে এতদিন ছিলাম, আপনারা কেউই ওকে একসঙ্গে দেখেননি। শিবম থাকলে মেঘলা থাকতো না, মেঘলা থাকলে শিবম চুপ থাকতো। আমরা বিশ্বাস করি শিবম মনের গভীর ভিতরে এক মেঘলা ছিল, যার সৃষ্টি হয়েছিল তার অতীতের ঘৃণা ও ভয়ের সংমিশ্রণে। শিবমের ঘর থেকে উদ্ধার হয় একটি পুরনো ডায়েরি। সেখানে লেখা ছিল, আমি মেঘলা নামের একজনকে চিনতাম। সে জানতে পেরেছিল আমি কে। সে বলেছিল আমি অসুস্থ। সে বলেছিল আমাকে সাহায্য করতে। আমি তাকে মেরে ফেলেছিলাম, কিন্তু সে থেকে গেছে আমার ভিতরে। আজও আমি ওর সঙ্গে কথা বলি। আজও সে আমার পাপের সাক্ষী। যারা জানবে তারা মরবে। আমি একা নই, আমি আর মেঘলা আমরা দুজনে মিলে বিচার করেছি। এটা দেখে তিথির চোখ জ্বলে চলে আসে। বলে, আমরা কেউ বুঝতে পারিনি শিবমের ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল, আর আমরা সেটা দেখেও দেখিনি। মোবাইল কল ট্র্যাকিংয়ে দেখা যায় দীপ্ত, টিটো, সোহেল, এমনকি তিথি কোণেও আসে সেই অজানা রেকর্ডের কলটি এসেছিল শিবম মোবাইল থেকেই। সে আগের থেকে রেকর্ড করা ভয় ধরানো মেসেজ পাঠাতো, যেন সবাই মেঘলার দিকেই সন্দেহ করে।
তবে সে হোটেলের করিডোরে মাঝে মাঝে মেঘলার ছায়া দেখা যেত। তিথি ধীরে ধীরে ফিসফিস করে বলে, মেঘলা যদি আমাদের সবার মনের ছায়া, অথবা সে আসলই ছিল এবং আমাদের সতর্ক করতে চেয়েছিল। তিথি হোটেলের সেই জানলার ধারে দাঁড়িয়ে আছে, চারদিকে হালকা এক কুয়াশা পড়েছে। তিথি দেখতে পেল দূরে একটা ছায়ামূর্তি মেঘলার মধ্যে দেখতে ধীরে ধীরে চলে যাচ্ছে গাছে ঢাকা রাস্তার দিকে। তিথি হালকা গলায় বলে, তুই যদি থাকতিস, জানিস তো আমি তোকে দোষ দিইনি। আমি জানি তুই তো খুব করিসনি, খুন করিসনি, তুই তো শুধু ওর ভয় ছিলি। হাওয়ার সাথে মিশে যায় সেই ছায়ামূর্তি। আমরা যত না বাস্তবের শিকার, তার চেয়ে বেশি শিকার নিজের অন্ধকারের। কেউ কেউ এই অন্ধকারে হারিয়ে যায়, কেউ সেই অন্ধকারের নাম রাখে মেঘলা। মেঘলার মুখের সেই রহস্যময় হাসি যেন আজও বেঁচে আছে, কোনো এক জানলার কাছের উপরে, কোনো এক ভাঙা ছায়ার মধ্যে। সোহেলের মৃত্যু কি সত্যিই শেষ, নাকি এই কাহিনীর শুরু মাত্র? কি আসল অপরাধী, মেঘলা নাকি আমাদের ভিতরকার লুকানো অন্ধকার? আপনারা কি মনে করেন, সত্যি কি আয়নার উপরে আরেকটি দুনিয়া আছে? শেষ হলো আজকের গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল রাতের শেষ অতিথিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আরো আপডেট পেতে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ফলো করুন। আজকে নতুন বিদায়, আবার দেখা হবে পরের কোনো গল্পতে।